মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রাণহানি বেড়ে ৩২, নিখোঁজের তথ্য নেই। ২৭ জুলাই প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত। দগ্ধদের চিকিৎসা হচ্ছে সিঙ্গাপুরের বিশেষজ্ঞ টিমের পরামর্শে। দ্রুত নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠন হলে সমস্যা কেটে যাবে আশা মির্জা ফখরুলের। সরকারকে সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত বিএনপির। মাইলস্টোন ট্র্যাজেডিতে শিক্ষা মন্ত্রণালয়ের অব্যবস্থাপনা ছিল না, সরকার চাইলে চলে যাব বললেন শিক্ষা উপদেষ্টা। স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবি এনসিপি নেতাদের। নাটোরের বড়াইগ্রামে ট্রাক চাপায় মাইক্রোবাসে থাকা একই পরিবারের 7 জন সহ 8 যাত্রী নিহত। আত্মীয়কে দেখতে যাচ্ছিলেন সিরাজগঞ্জ। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে, আর আশঙ্কাজনক অবস্থায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছে আরও 8 জন। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় নাফি নামের এক শিশু মঙ্গলবার রাত 12:15টায় মারা গেছে। 9 বছরের শিশুটির শরীরের 95% পুড়ে গিয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। অগ্নিদগ্ধ হয়ে যারা হাসপাতালে ভর্তি আছেন তাদের মধ্যে 8 জনের অবস্থা আশঙ্কাজনক, 13 জনের অবস্থা গুরুতর। বুধবার বিকেলে হাসপাতালে চিকিৎসাধীনদের আপডেট তুলে ধরেন বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার নাসির উদ্দিন। বলেন, হাসপাতালে 44 জন ভর্তি আছেন। এরই মধ্যে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের একটি বিশেষজ্ঞ টিম যোগ দিয়েছেন। সমন্বিতভাবে তাদের চিকিৎসা দেওয়ার কথা জানান তিনি। ওষুধ ও স্যালাইন সহ সব ধরনের চিকিৎসা সামগ্রী রয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানান পরিচালক নাসির উদ্দিন। 8 জন, আর সিভিয়ার ক্যাটাগরিতে আমাদের পেশেন্ট আছে 13 জন, আর বাকি পেশেন্টগুলো আছে আরও 23, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে। অর্থাৎ মোট 44 জন রোগী এই মুহূর্তে আমাদের ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে আছে। আমরা নিয়ে আলোচনা করেছি, ইন্ডিভিজুয়ালি এভরি পেশেন্ট নিয়ে আলোচনা করেছি। আমরা আমাদের মতামত, ওনার মতামত, এর ভিত্তিতে প্রত্যেকটি পেশেন্টের জন্য আলাদা আলাদাভাবে চিকিৎসা, অর্থাৎ কীরকম ড্রেসিং হবে, কারোর অপারেশন প্রয়োজন হবে কিনা, ওষুধের কোনো চেঞ্জ হবে কিনা, এইগুলো আমরা ক্যাটাগরাইজ করেছি। এদিকে স্কুল ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় কোনো শিক্ষার্থী নিখোঁজ রয়েছে কিনা তা খুঁজতে 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। সর্বশেষ তথ্য অনুযায়ী একজন অভিভাবকও সন্তান নিখোঁজের অভিযোগ করেননি। তবে অভিভাবকদের সাথে 27 জুলাই কথা বলে স্কুল কলেজের ক্লাস শুরুর ব্যাপারে সিদ্ধান্ত নেবে শিক্ষা প্রতিষ্ঠানটি। রিপোর্ট ফরুক বাবুর। রাজধানীর দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় তৃতীয় দিনেও অনেকেই আসছেন শিক্ষা প্রতিষ্ঠানটির সামনে। তবে স্কুলের প্রধান ফটক বন্ধ, ভেতরে প্রবেশে রয়েছে কড়াকড়ি। হঠাৎ করে মনে হলো কি আমাকে আকাশে উড়িয়ে নিয়ে যাচ্ছে, চারিদিকে ধোঁয়া ধোঁয়া আর আগুন। আমি এখানে ছুটতেছি, ওইখানে ছুটতেছি। আমার ছেলে আমি জানি ওদের ক্লাসটা পড়ে গেছে, আমার ছেলেটা ওই ক্লাসে আছে। ঘটনাক্রমে সেদিনই আমার নাহিদা মিস অন্য ক্লাস ওকে নিয়ে গেছিলেন, ওদের অঙ্ক মিস। 2 জন টিচার ছিল, ইয়াং টিচার, ওরা এই গ্রিলটা ভাঙছে। ভাঙার পরে তারপরে ওইখান দিয়ে একজন একজন করে বাইর করছে। আমাদের যুদ্ধের ভবন করে না দেওয়াটাই উত্তম উচিত। আরো তো অনেক জায়গাগুলো আছে, ওইখানে দেখ, প্রশিক্ষণ যদি করবে দেখ, অসুবিধা নেই, কিন্তু আমাদের একটা প্রতিষ্ঠান, আবাসিক এলাকা এটা। মাইলস্টোন পরিচালক রাসেল তালুকদার জানান, শিক্ষার্থী নিখোঁজের গুজব ছড়ানো হচ্ছে। কোনো শিক্ষার্থী নিখোঁজের তথ্য নেই। এইচএসসি পরীক্ষার্থীদের কার্যক্রম সচল রাখা হয়েছে বলেও জানান তিনি। আমরা একটা তথ্য সরবরাহ কেন্দ্র সকাল থেকে অপারেট করছে এবং এটা আমাদের 5 নম্বর বিল্ডিং এ গ্রাউন্ড ফ্লোরে কাজ করছে। কমিটি ইজ ফুললি ফাংশনিং। এখানে আমরা প্রত্যেক ফর্মের আমাদের স্কুলের যে স্টুডেন্ট লিস্ট সেটা নিয়ে টিচাররা বসছেন এবং আমরা টালি করার চেষ্টা করছি যে যদি কোনো প্যারেন্টস ক্লেম করে যে তার বাচ্চা মিসিং, সেগুলো রেজিস্ট্রেশন করা। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানের অন্য সকল ব্রাঞ্চে কার্যক্রম চালানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে 27 জুলাই ক্যাম্পাসে অভিভাবকদের উপস্থিত হতে মেসেজ পাঠানো হয়েছে। পরবর্তীতে সিদ্ধান্ত হবে কবে নাগাদ চালু হবে শিক্ষা কার্যক্রম। আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে মাইলস্টোনের সকল শাখা। বৃহস্পতিবার পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে আপাতত। এরপর রোববার থেকে ক্লাস শুরু হবে কিনা এটা নিয়ে ডিক্লার নাই, বাট প্রথম অ্যানাউন্সমেন্টে রবিবার পর্যন্ত আমাদের সকল শ্রেণী পরীক্ষা কার্যক্রম বন্ধ আছে আপাতত। এদিকে বুধবার সকালে দিয়াবাড়ির নয়ানগর এলাকায় নিহত শিক্ষার্থীদের পরিবারের সাথে দেখা করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বিমান বিধ্বস্তের ঘটনা তদন্তের দাবি জানান তিনি। এখানে করণীয় যেটা, প্রথমটাই হচ্ছে তদন্ত কমিটি হওয়া। সরকারের পক্ষ থেকে এই তদন্ত কমিটি হয়ে যথাযথভাবে এটার কারণ খুঁজে দেখা এবং কোনো যদি কেউ দায়ী থাকে তার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া, যাতে ভবিষ্যতে
এই ধরনের বড় দুর্ঘটনা আর না ঘটে। এই ঘটনায় নিহতদের পাশাপাশি আহতদের চিকিৎসার জন্য জামায়াতে ইসলামীর পক্ষ থেকে 50 লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে বলেও জানান তিনি। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। পরাজিত শক্তি আবার ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক সহিংসতায় বোঝা যাচ্ছে যে এগুলো নির্বাচন বানচালের ষড়যন্ত্র। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি দল। পরে বিএনপি মহাসচিব জানান, মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছে বিএনপি। এই বৈঠক আরও বেশি হওয়া দরকার বলে মনে করেন তিনি। বলেন, সচিবালয়ে হামলায় প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছে। এর আগে গোপালগঞ্জে হামলা হয়েছে। এর মধ্য দিয়ে পরাজিত শক্তি আবার ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। নির্বাচনের দিনক্ষণ নিয়ে সব অস্পষ্টতা দূর করার কথা বলেন মির্জা ফখরুল। আবার আমাদের পূর্বের যে কমিটমেন্ট টু কোঅপারেট উইথ দ্য এই আপনার সরকারের সঙ্গে আপনার গভর্নমেন্ট যে আন্তর্জাতিক সরকারের সঙ্গে আপনার তাদের সঙ্গে সহযোগিতা করা, সর্বাত্মক সহযোগিতা করবার জন্য আমরা আলোচনা করেছি এবং একই সঙ্গে নির্বাচন প্রক্রিয়াকে দ্রুত করা, ত্বরান্বিত করা এবং ওনার যে প্রতিশ্রুত যে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন দেওয়া হবে সেটা আমরা মনে করি যে ওনারা যে অতি দ্রুত সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেমন মুক্ত রাজনীতির সুযোগের কথা ভাবছেন, তেমনি অর্থনীতিতে মুক্ত অর্থনীতির সুযোগের কথা ভাবছেন, গণতন্ত্রায়ন করার কথা ভাবছেন। দুপুরে ময়মনসিংহ নগরের একটি হোটেলে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা শীর্ষক বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অর্থনীতিতে ব্যুরোক্রেসি ও দখলদারি কোনোটাই চলবে না। অর্থনীতিকে মুক্ত রাখতে হবে। দেশের প্রতিটি মানুষ যেন এর সুবিধা পায়। আমির খসরু আরও বলেন, সাধারণ পরিবারের কোনো ছেলে মেয়ে যদি ব্যবসা করতে চায় তাদের জন্য সমান সুযোগ থাকবে। অর্থনৈতিক গণতান্ত্রিক অর্থ হল প্রত্যেক নাগরিকের ব্যবসা বাণিজ্য করার জন্য লেভেল ফিল্ড। ময়মনসিংহ বিভাগ ব্যবসায়ী সম্মেলনের সমন্বয়ক মনসুর আলম চন্দনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার চেম্বার এবং বিশিষ্ট ব্যবসায়ীরা। রাজনীতি গণতন্ত্রায়নের মাধ্যমে দেশ সামনের দিকে এগিয়ে যাবে না। অর্থনৈতিক গণতন্ত্রায়ন করতে হবে, অর্থনীতিতে গণতন্ত্র আনতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ বাংলাদেশের অর্থনীতিতে অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। অর্থনীতিকে ফেসিলিটেট করা অর্থাৎ সহযোগিতার মাধ্যমে জনগণের কাছে নিয়ে যাওয়া। কিন্তু আমরা যেটা দেখছি বিগত ১.৫ শতকে, সেটা জনগণ থেকে কেড়ে নিয়ে কিছু লুটেরাদের হাতে তুলে দিয়েছে অর্থনীতিকে। খালি রাজনীতিতে গণতন্ত্রায়ন আনলে মানুষের মুক্তি হবে না, অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে। মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের কোনো অব্যবস্থাপনা ছিল না এমন দাবি শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সিআর আবরারের। সচিবালয়ের সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। যেই ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত বেদনাদায়ক এবং সেটা কারোরই কাঙ্ক্ষিত না, কিন্তু এটা একটা দুর্ঘটনা সেটা ঘটেছে এবং সেখানে প্লেনের এই ক্র্যাশ একটা হয়েছে, এতগুলো জীবন নির্বাপিত হয়েছে এবং সেখানে যারা অনেকেই ক্রিটিক্যাল অবস্থানে রয়েছেন। সো এই রকম একটা শোকাবহ একটা পরিবেশে আমরা ফেস করছি। আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু 22 তারিখের পরীক্ষা ছিল সায়েন্সের, কেমিস্ট্রি, সেটা যেদিন হবে সেদিন সকালে হবে এবং যেটা 24 তারিখে সেটা বোধহয় অর্থনীতি, সেটা সেদিন বিকেলে হবে। তো যার ফলে আপনার পরীক্ষা পুরো প্রক্রিয়া যেন আরও কটা দিন পিছিয়ে যেন না যায় শেষ হতে, সেজন্য আমরা একটু আগে ওইভাবে আমরা জিনিসটা প্ল্যান করেছি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বেতন ভাতা ফেরত দিয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। দুপুরে চাঁদপুর বাস স্ট্যান্ড এলাকায় এক পথসভায় তিনি কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, দল মত নির্বিশেষে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্তর্বর্তী সরকারের কাছে অনেক প্রত্যাশা থাকলেও আইন শৃঙ্খলা ও স্বাস্থ্য ব্যবস্থা আগের মতো রয়েছে। সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সার্জিস আলম সহ অন্যরা।
এর আগে সার্কিট হাউসে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে কথা বলেন দলটির কেন্দ্রীয় নেতারা। সরকার আমার শহীদ পরিবারের, আমার সন্তান হারানো মায়েদের, ভাই হারানো ভাইদের এই যে টাকা, এই যে দায়বদ্ধতা, সেটা এই বাংলাদেশে মৃত্যুর পূর্ব পর্যন্ত কোনোদিন এড়িয়ে যেতে পারবে না। আমাদের একজন স্বাস্থ্যমন্ত্রী আছে বাংলাদেশের, চিনেন ওনাকে? উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাই ব্রাদার কোটায় আসছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা। উনি যে বেতনটা নেয়, এই বেতনটা হারাম হবে। উনি যে গাড়িটা চলে সরকারের টাকায়, এটা হচ্ছে জনগণের সাথে বেইমানি। এই স্বাস্থ্য উপদেষ্টা এটা কোনো কাজের না, উনি কিচ্ছু বুঝে না। এবং দুঃখজনক বিষয়, উনি নিজে চিকিৎসা করাইতে সিঙ্গাপুর যায়। নাটোরের বড়াই গ্রামে ট্রাক চাপায় মাইক্রোবাসে থাকা 5 নারী সহ 8 জন নিহত হয়েছেন। সকাল 10:30টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের আইরমারি ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় বুধবার সকাল 10:30টার দিকে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের আইরমারি ব্রিজ এলাকায় ঢাকাগামী একটি মাইক্রোবাস ও বিপরীত দিক থেকে আসা রাজশাহীগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের 4 নারী সহ 5 জন নিহত হন। পরে আহতদের বড়াইগ্রাম উপজেলার হাসপাতালে ভর্তি করা হলে সেখানে একজন মারা যান। উন্নত চিকিৎসায় 2 জনকে রাজশাহী মেডিকেলে ভর্তির পর বিকাল 3টার দিকে তারা মারা যান। এদিকে চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় জামাল উদ্দিন নামে এক চালক নিহত হয়েছেন। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনাপুর এলাকায় চলমান সিএনজি ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত জামাল উদ্দিনের বাড়ি ফটিকছড়ি শিকদারখিল গ্রামে। একদিনের ব্যবধানে 93 পয়েন্ট বাড়ল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক। বুধবার লেনদেনও হয়েছে প্রায় 1000 কোটি টাকার শেয়ার। সব মিলিয়ে বেশ ইতিবাচক পুঁজিবাজার। আগের দিনের ধারাবাহিকতায় বুধবারও সূচক এবং লেনদেন উভয়ই বেড়েছে। দিন শেষে ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স 93 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5363 পয়েন্টে। ডিএস30 সূচকও বেড়েছে 56.31 পয়েন্ট। সব মিলিয়ে বেশ ইতিবাচক পুঁজিবাজার। দিন শেষে হাত বদল হয়েছে 986 কোটি 53 লাখ টাকার শেয়ার। এ সময় বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। বাজার বিশ্লেষকরা বলছেন দীর্ঘদিন ধরেই অবমূল্যায়িত শেয়ার বাজার, তাই কম দামে থাকা শেয়ারের দিকে আগ্রহ বিনিয়োগকারীদের। বুধবার একদিনের ব্যবধানে লেনদেন বেড়েছে 264 কোটি টাকার লেনদেন হওয়া 399টি কোম্পানির মধ্যে 218টির দর বেড়েছে, কমেছে 102টির। তবে এদিন অপরিবর্তিত ছিল 79টি কোম্পানির শেয়ারের দর। কক্সবাজারের মহেশখালীর অদূরে বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে 4 দিন ভেসে থাকা হাবিবা নামক একটি মাছ ধরার ট্রলার থেকে 18 জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। নৌবাহিনীর যুদ্ধজাহাজ শহীদ ফরিদ নিয়মিত টহলে থাকা অবস্থায় মহেশখালী থেকে 25 মাইল পশ্চিমে একটি মাছ ধরার ট্রলার ভাসমান অবস্থায় দেখতে পায়। এ সময় ট্রলারে অবস্থানরত জেলেরা নৌবাহিনীর জাহাজটিকে দেখতে পেয়ে বিপদ সংকেত প্রদর্শন করলে নৌবাহিনীর ট্রলারটির কাছে গিয়ে সেখান থেকে 4 দিন ধরে মাঝ সাগরে ভাসতে থাকা 18 জেলেকে উদ্ধার করে। পরে নৌবাহিনীর সদস্যরা জেলে সহ ট্রলারটিকে উদ্ধার করে নিরাপদে কুতুবদিয়া এলাকায় পৌঁছে দেয়। এ সময় তাদের প্রয়োজনীয় পানি ও খাবার ছাড়াও জরুরি প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। খাগড়াছড়ির রামগড়ে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। স্থানীয় স্বজনরা জানান 22 জুলাই বিকালে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নাকাপা বাজারে পৌঁছালে চা দোকানি শাহিন মিয়া শিশুটিকে ধর্ষণ করে। পরে মোটরসাইকেলে করে তাকে বাড়ির সামনে নামিয়ে দেয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রামগড় থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মঈনউদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। টানা বৃষ্টিতে সাতক্ষীরা পৌরসভার 9টি ওয়ার্ড সহ সাতক্ষীরা সদর, তালা, কলারোয়া, দেবহাটা, আশাশুনি ও শ্যামনগর উপজেলার নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে ভয়াবহ আকার ধারণ করেছে। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। তলিয়ে গেছে আমন বীজতলা, আউশ ধান ও সবজি ক্ষেত। ভেসে গেছে অসংখ্য মৎস্য ঘেট। স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়ে ছড়িয়ে পড়েছে পানিবাহিত নানা রোগ। পানিবন্দী নিম্নাঞ্চলের লক্ষাধিক মানুষ। সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের রিপোর্টে বিস্তারিত।
পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি নিষ্কাশনের সুযোগ নেই। সাতক্ষীরা পৌরসভার কামালনগর, ইটাগাছা, বাকাল, বারুইপাড়া, মধুমোল্লার ডাঙ্গি, বদ্দিপুর কলোনি, রথখোলা, রাজারবাগান, গদাইবিল, মাঠপাড়া, পার মাছখোলা, মধ্যকাটিয়া, রইসপুর, পুরাতন সাতক্ষীরা সহ সদর উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে বেড়েছে দুর্ভোগ। নিম্নাঞ্চলের বসতবাড়ি, রান্নাঘর, বাড়ির আঙিনা, রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানে পানি জমে আছে। ডুবে গেছে টিউবওয়েল। সুপেয় পানি সংকটের পাশাপাশি ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থাও। দেখা দিয়েছে পানিবাহিত রোগ। বিপাকে পড়েছে স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। আমাদের দাবি যে দ্রুত পানিগুলো সরে যায়। আমাদের এই দেশে সাপ ও পুকুর, তার জন্য সব ঘরবাড়ি আসতে ডুবে যাচ্ছে বৃষ্টির কারণে। না কাজে কামে যেতে পারছে না, বাজার ঘাট, রান্না বাড়া, আমরা খুব জলবদ্ধতার মধ্যে আছি। আমাদের কোনো কিছু ত্রাণের দরকার নেই, আমাদের পানি সেরা ব্যবস্থা করে দেন। শুধু পানি ভোগ করতেছি, বাচ্চা কাচ্চা কোথায় না যাইতে পারছে না, অসুখ বিসুখী সব ঘরে ফুটে মরতেছে। এদিকে জলাবদ্ধতার জন্য পৌর কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনকে দুষলেন স্থানীয় নাগরিক প্রতিনিধি। প্রশাসনের কর্মকর্তারা জানালেন, দ্রুত পানি নিষ্কাশনের জন্য কয়েকটি স্লুইস গেট খুলে দেয়া হয়েছে। অন্যান্য এলাকায়ও স্থানীয়ভাবে পানি নিষ্কাশন করা হচ্ছে। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং অপরিকল্পিত চিংড়ি ঘের, অপরিকল্পিতভাবে নদী খালগুলোকে নেট পাঠা দিয়ে বন্ধ করে রাখার পরিপ্রেক্ষিতে আজকে এই সাতক্ষীরা পৌরবাসীর এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমাদের গুরুত্বপূর্ণ নেহালপুর সহ বিভিন্ন আমরা সুইচ গেট খুলে দিয়েছি। পাশাপাশি যে সমস্ত জায়গাতে জলাবদ্ধতা তৈরি হয়েছে লোকালি, সেগুলোতে আমরা লোকালি অ্যারেঞ্জ করে ইমিডিয়েট আমরা পানি নিষ্কাশন করছি। বেতনা নদী খনন হলে আমরা ক্রসবাঁধগুলো অপসারণ করলে আশা করি জলাবদ্ধতার সমস্যা থাকবে না। তবে যে এই আমাদের 1 মাস অন্তত সময় লাগবে বেতনা নদীটা খনন সম্পন্ন করে ক্রসবাঁধগুলো কাটতে। জেলা প্রশাসক জানিয়েছেন, বেতনা নদী খননের কাজ চলছে। খনন শেষ হলে পৌর এলাকার জলাবদ্ধতা থাকবে না বলে আশ্বাস দিলেন তিনি। এখানে অনেক ঘের আছে জায়গায় জায়গায়, যে ঘেরের কারণে যে পানি যে সরার যে রাস্তা সেটা কিন্তু নেই। একইভাবে পৌরসভাও ক্ষেত্রে প্রযোজ্য। এই পৌরসভাতে যে ড্রেনেজ মানে সিস্টেম করবে, যে সেই জায়গাটুকু কিন্তু যারা ঘরবাড়ি করেছে অনেক ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটুকু তারা ফাঁকা রাখেনি। পানি নিষ্কাশনের দ্রুত ব্যবস্থা ও এই দুর্বিষহ অবস্থা থেকে মুক্তির দাবি ভুক্তভোগীদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবারে দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। পাবনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সামাজিক সংগঠনের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করে বিএনপি। বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মফিজুল ইসলাম। মেহেরপুরের মুজিবনগর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে। রামনগর ফুটবল মাঠে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু। সম্মেলনের উদ্বোধক ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন। সুনামগঞ্জে আগামী শুক্রবার অনুষ্ঠেয় জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন হয়েছে। শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগারে জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন ওই দিনের পদযাত্রায় সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানান। টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের সুরুজ দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে আলহাজ সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে গাছের চারা বিতরণ করা হয়েছে। এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতা উপস্থিত ছিলেন। চাঁদপুরের কচুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের সংবাদ সম্মেলন হয়েছে। ডাকবাংলো মিলনায়তনে সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের সহ সভাপতি মুফতি আনিসুর রহমান কাশেমি। খুলনার নতুন বাজার চরাঞ্চলের শিশুদের নিয়ে ফল উৎসব করলেন মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা। এ সময় রিকশা ভ্যানওয়ালা ও শ্রমিকদের মাঝেও ফল বিতরণ করা হয়। সাতক্ষীরা প্রেস ক্লাবের সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। শহরের নিউ মার্কেট চত্বরে প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি সহ অনেকে।
ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা জুড়ে প্রবাহিত মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর তীরবর্তী এলাকাগুলো ভাঙন রোধে পদক্ষেপ নেওয়ার দাবিতে শহরে পদযাত্রা অবস্থান কর্মসূচি হয়েছে। এর নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্রনেতা ওসমান গনি রাসেল ও ওমর ফারুক শুভ। ভালো ফলাফল করায় ঝালকাঠিতে 36 শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। সদর উপজেলা পরিষদ হলরুমে সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিতকরণের দাবিতে ভৈরবে মানববন্ধন করেছেন বেসরকারি স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালকরা। উপজেলা পরিষদ কমপ্লেক্স সড়কে ভৈরব বেসরকারি স্কুল ফোরাম সংগঠনের আয়োজনে এতে 65টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় ঝিনাইদহে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। শহরের জাবেদা খাতুন একাডেমিতে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার আনন্দ কিশোর সাহা। নোয়াখালী সদর উপজেলার কাদের হানিফ ইউনিয়নের গোপীনাথপুর শিবপুর রহমানিয়া সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় গ্রামবাসী। উপজেলার গোপীনাথপুরের রহমানিয়া মোড়ে এই কর্মসূচি হয়। প্রবাসী লেখক ও সংগঠক মাওলানা শামীম আহমদ রচিত পরিচ্ছন্ন সমাজ গঠনে দায়িত্ব গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান হয়েছে সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে। এতে প্রধান অতিথি ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ তাজউদ্দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি কাঠামো বাতিল করে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি মডেলের আদলে স্বতন্ত্রতা নিশ্চিতের এক দফা দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে কর্মসূচি হয়। বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রাণহানি বেড়ে 32, নিখোঁজের তথ্য নেই। 27 জুলাই প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত, দগ্ধদের চিকিৎসা হচ্ছে সিঙ্গাপুরের বিশেষজ্ঞ টিমের পরামর্শে। দ্রুত নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠন হলে সমস্যা কেটে যাবে আশা মির্জা ফখরুলের। সরকারকে সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত বিএনপি। মাইলস্টোন ট্র্যাজেডিতে শিক্ষা মন্ত্রণালয়ের অব্যবস্থাপনা ছিল না, সরকার চাইলে চলে যাব বললেন শিক্ষা উপদেষ্টা। স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবি এনসিপি নেতাদের। নাটোরের বড়াই গ্রামে ট্রাক চাপায় মাইক্রোবাসে থাকা একই পরিবারের 7 জন সহ 8 যাত্রী নিহত। আত্মীয়কে দেখতে যাচ্ছিলেন সিরাজগঞ্জ। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।